আসসালামু আলাইকুম সবাইকে। কানাডার ম্যানিটোবা প্রভিন্সের উইনিপেগ শহর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটা ব্যাপার নিয়ে ভিডিও করব। থাম্বনেইল দেখেই হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে কোন ব্যাপারটা নিয়ে কথা বলবো। আসলে আমাদের দেশ থেকে বা সাধারণত আমাদের দেশের মতো উন্নয়নশীল বা গরিব দেশগুলো থেকে কিন্তু স্টুডেন্টরা বা যারাই একটু ভালো করতে চায় লাইফে, একটু সেটেলড লাইফ চায়, একটু সিকিউর লাইফ চায়, তাদের খুব পছন্দের দেশের মধ্যে মানে দেশের যে তালিকাটা আছে তার মধ্যে কানাডা কিন্তু একদম সবার প্রথমে থাকে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গত ২-৩ বছর কিন্তু এত বেশি মানুষ কানাডাতে এসেছে এবং কানাডা নিয়ে মানুষ এত বেশি ক্রেজিনেস দেখিয়েছে যেটা বলার মতো না। কানাডায় আসার জন্য মানুষ যার পর নাই মানে জান প্রাণ ছেড়ে দিয়ে চেষ্টা করছে। সে অর্থ দিয়ে হোক, আইএলটিএস দিয়ে হোক, যোগ্যতা দিয়ে হোক, অথবা যোগ্যতা না থাকলেও কোনো না কোনোভাবে যদি কানাডায় আসা যায়, এরকম একটা প্রতিযোগিতাও আছে বলা যেতে পারে। কারণ কানাডার কিছু সুবিধাও আছে সে কারণেই। তবে এমন এমন কিছু ব্যাপার আছে যে জিনিসগুলো বাংলাদেশে সত্যিকার অর্থে ক্লিয়ার কাট ভাবে কেউ বলে না, বা এই দেশে যারা প্রবাসী থাকে তারাও বিভিন্ন ইস্যুর কারণে বলে না সাধারণত। এ কারণে কিন্তু মানুষের জানার বাইরে থাকে। গত ৫-১০ বছর আগেও যারা কানাডাতে এসেছে তাদের কানাডাতে আসার যে অভিজ্ঞতা, আর এখন গত ১-২ বছরে বিশেষ করে ২০২৪ সালে বা ২৫ সালে যারা আসতে যাচ্ছে তাদের অভিজ্ঞতা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো সেটার জন্যই আমি আজকে আপনাদের সাথে কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো যে এই ২০২৪ সালে আপনি যদি কানাডায় আসেন বা ২৫ সালে বা আগামী ২-৩ বছরের মধ্যে আপনি যদি কানাডায় আসেন বা আসার প্ল্যান করে থাকেন, তাহলে যে জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, অথবা আমি যে টপিকগুলো বলছি এগুলো শোনার পরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি আদৌ কানাডায় আসবেন কিনা। সবার প্রথমে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো জব ক্রাইসিস। কানাডাতে এখন প্রচন্ড রকম জব ক্রাইসিস চলছে। আর কানাডার জব ক্রাইসিসের কয়েকটা ধরনও আছে অবশ্য। আপনি কতটা যোগ্যতা নিয়ে কানাডায় আসছেন বা আপনার ইংলিশ কতটা ভালো, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কানাডার জবের ক্ষেত্রে সেটা হলো আপনার কমিউনিকেশন স্কিল কতটা ভালো এবং আপনার এখানে রেফারেন্স কতটা ভালো আছে। মানে আপনার আশেপাশে পরিচিত জন কেমন আছে এবং তারা কেমন জব করে এবং তারা আপনাকে জবে ঢুকতে সাহায্য করবে কিনা। কারণ এখানে যোগ্যতার চাইতেও পার্সোনাল কানেকশনটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় এবং নেটওয়ার্কিংটাকে। সো কানাডার প্রায় ৯০% জব মানুষ শুধুমাত্র পার্সোনাল কানেকশন এবং নেটওয়ার্কের কারণেই পেয়ে থাকে। তার যোগ্যতা তো অবশ্যই মূল্যায়ন হয়, তবে পার্সোনাল কানেকশন এবং নেটওয়ার্কিংটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জবের ক্ষেত্রে। আর এই মুহূর্তে আপনি যদি কানাডায় আসেন ২০২৪ বা ২৫ সালে, আসার পরে আপনাকে অ্যাটলিস্ট ৬ মাস থেকে ১ বছর বা ১.৫ বছর বা ২ বছর পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে একটা জব পেতে। এখন জব পাওয়াটা ঠিক এতটাই কষ্টকর হয়ে গেছে। অনেকেই হয়তো খবরে দেখেছেন যে কানাডার ইকোনমি নিয়ে এখন অনেক কথা হচ্ছে। কানাডার বর্তমানে ইকোনমিক অবস্থা খুবই খারাপ যাচ্ছে। কানাডায় বর্তমানে আপনার ট্যাক্স এবং সব জিনিসপত্রের দাম অনেক বেশি, হাউজিং ক্রাইসিস ইত্যাদি বিভিন্ন কারণে যারা আগে জব করতো তাদেরকেই এখন জব থেকে অনেক ছাঁটাই করা হচ্ছে গভর্নমেন্ট জবে, কারণ গভর্নমেন্টের ফান্ডে এখন মানে টাকার একটু ঘাটতি হয়েছে। তো বাজেটের দিক থেকেও সরকার অনেকটা এখন পিছিয়ে গেছে। তো নানা কারণে এদিকে আমেরিকাও আপনারা জানেন যে বাড়তি ট্যারিফ যোগ করছে ইত্যাদি বিভিন্ন কারণে এখন যে অবস্থাটা চলছে তাতে আপনি আসলে জব পাওয়ার সম্ভাবনাটা মানে খুবই ক্ষীণ। মানে জব অবশ্যই পাবেন কিন্তু সেটা পেতে ঠিক কতদিন লাগবে এটা কারো পক্ষেই বলা সম্ভব না। তাই এই মুহূর্তে আপনি যদি কানাডায় আসার প্ল্যান করে থাকেন বা আপনি প্ল্যান করছেন, আপনি সেভাবে আপনার অর্থনৈতিক মানে টাকা পয়সা সাথে করে নিয়ে আসতে হবে যাতে ৬ মাস ১ বছর আপনি সেখান থেকে সাপোর্ট নিতে পারেন। আদারওয়াইজ আগে যেমন ছিল যে কানাডায় গেলাম ২-৩ মাসের মধ্যে চাকরি পেয়ে গেলাম, লাইফ সেট হয়ে গেল, মোটামুটি গুছিয়ে নিলাম, এখন কিন্তু চাইলেই আপনি সেটা করতে পারবেন না। আপনার জবের জন্য অনেক ওয়েট করতে হবে এবং পাশাপাশি বাসা টাসা পাওয়া এগুলো কিন্তু অনেক কষ্টকর। আচ্ছা, ২ নাম্বার যে ব্যাপারটা, যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকটা কালচারাল ব্যাপার।
কানাডায় সাধারণত এমন একটা দেশ যেখানে পৃথিবীর সব জাতের, সব ধর্মের, বর্ণের মানুষ এখানে আসে এবং এখানে এলজিবিটিকিউ থেকে শুরু করে মানে সমকামিতা বলেন, উভকামিতা বলেন ইত্যাদি নানা ধরনের বিষয়গুলো কিন্তু সব ধরনের মানুষই এখানে আপনার চারপাশে সর্বত্র বিরাজমান থাকবে। আপনি বাসে যান, ট্রামে যান, রাস্তায় হাঁটেন, দোকানে প্রতিটা মুহূর্তেই আপনাকে মানে আপনার মতের চেয়ে ভিন্ন মতের মানুষ দেখতে হবে এবং সেটাকে আপনার যত ইজিলি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, যত সুন্দরভাবে, যত পজিটিভলি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, ততই সেটা আপনার জন্য ভালো। এবং যদি সেটা আপনি না করতে পারেন তাহলে কিন্তু এখানকার জীবনটা আপনার জন্য খুব বিষাক্ত হয়ে যাবে। এখন আমার কথা শুনে অনেকের মনে হতে পারে যে এটা তো কোনো ব্যাপারই না। কিন্তু আমি আমাদের বাংলাদেশের কনটেক্সটে যতটুকু দেখেছি, বাংলাদেশের কনটেক্সটে মানুষ সাধারণত ভিন্ন মত গ্রহণ করতে পারে না। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এটা আরো বেশি হয়। লজিক্যাল চিন্তা বা তাদের নিজস্ব যে চিন্তা ভাবনা তার বাইরের কোনো কথাই একসেপ্ট করতে পারে না, বা তার নিজের লজিকের পাশাপাশি যে আরো লজিক থাকতে পারে এটা কিন্তু সাধারণত বাংলাদেশের মানুষ একসেপ্ট করতে চায় না বা পারে না। এখানে কিন্তু সম্পূর্ণই আলাদা। এখানে আপনার লজিকের বাইরের সব লজিকই মোটামুটি এখানে সর্বত্র একদম প্রতিষ্ঠিত। তো সেটা কিন্তু একসেপ্ট করে নেওয়াটা যথেষ্ট কষ্টকর। সো সেই লেভেলের যদি আপনার মধ্যে পেশেন্স বা ধৈর্য না থাকে বা সেটা একসেপ্ট করার মতো মেন্টালিটি না থাকে তাহলে কিন্তু কানাডা আপনার জন্য মোটেও আনন্দকর হবে না, বরঞ্চ এটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। এবং এই ব্যাপারটা শুনতে বা বলতে যতটা সহজ, রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করা ঠিক তার চেয়ে অনেক বেশি কঠিন। কারণ আপনি চোখের সামনে আপনি ইন্ডিজিনাস দেখবেন, আপনার চোখের সামনে আপনি মাতাল, ড্রাঙ্ক, সমকামী, তারপরে ক্যানাবিস খাচ্ছে, আপনি সবকিছুই দেখবেন। কিন্তু আপনাকে সেটাকে ইজিলি অ্যাকসেপ্ট করতে হবে। আরো অনেক কিছু দেখতে পারেন, কিন্তু আপনার সেদিকে তাকানোও যাবে না। কারণ আপনি যদি আবার সেদিকে একটু বাঁকাভাবে তাকান, বা আপনি যদি তাদের দিকে তাকিয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনাকে সাসপেক্ট করা হতে পারে এবং আপনার নামে কেস হয়ে যেতে পারে এবং আপনাকে দেশে ডিপোর্ট করে দেওয়া হতে পারে, আরো নানা জটিলতার সৃষ্টি হতে পারে। সো এই জন্য আপনাকে সেই রকম মানসিক প্রস্তুতি রাখতে হবে। আর আপনি যদি সেরকমটা একসেপ্ট করার মেন্টালিটি না হয়ে থাকেন তাহলে কিন্তু কানাডা আপনার জন্য না। আর একটা ব্যাপার হলো, আমাদের বাংলাদেশ থেকে অনেকেরই চিন্তা থাকে যে কানাডায় যাব, একদম সুন্দর করে লাইফ গুছিয়ে নিব 3 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে বা 1 বছরের মধ্যে, বা ওখানে যাওয়ার পরে তো নানা ধরনের এরকম ফ্যান্টাসি থাকে। এবং আমরাও যখন এসে কোনো ছবি টবি ফেসবুকে দেই সেগুলো দেখে মানে নানা ধরনের আফসোসও হতে থাকে অনেক সময় হয়তো আপনাদের, যে আল্লাহ ওরা কিভাবে না লাইফ এনজয় করছে, আমি হয়তো পারছি না। কিন্তু বাস্তবতা হলো কানাডায় আসার পরে আপনি যদি অনেক বেশি টাকা না নিয়ে আসেন তাহলে কানাডায় আসার পরে কিন্তু আপনার লাইফস্টাইলটা খুবই খুবই কঠিন হবে, অনেক বেশি কঠিন হবে। আপনি সেটা খাওয়া দাওয়া বলেন বা ঘরবাড়ি বলেন, জব তো আছেই, রাস্তাঘাটে চলাফেরা, পাবলিক ট্রান্সপোর্ট বলেন, আপনার লাইফ সেটেল করতে যে জিনিসগুলো কিনতে হয় ঘরের প্রয়োজনীয় সেগুলো কেনাকাটাই বলেন, মানে মোটামুটি লাইফটাকে গুছিয়ে নেওয়াটা খুবই খুবই কঠিন। এবং ওই ধরনের ফ্যান্টাসিতে থাকার কোনো যৌক্তিকতা নেই যে এখানে আসার পরে অনেক মজা হবে, এটা হবে সেটা হবে, আহ অনেক রেস্টুরেন্টে খাবেন, বা বাংলাদেশে যেটা হয় একটা কালচার যে অনেক ধরনের স্ট্রিট ফুড অনেক মজা, সেই জিনিসগুলো কিন্তু এখানে ওইভাবে আপনি কখনোই পাবেন না। প্রথম দিকে আপনার লাইফস্টাইল কিন্তু অনেক বেশি কঠিন এবং কষ্টকর হবে। তো সেটা আপনাকে মাথায় রেখেই আসতে হবে। এবং আপনি যদি মনে করেন যে না আপনি এরকম 3-4 বছর এরকম স্ট্রাগল করতে পারবেন না, এত হার্ড ওয়ার্ক করতে পারবেন না, বা এত চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন না, তাহলে কিন্তু এই কানাডায় আসাটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে না। চতুর্থ যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো ওয়েদার। আমাদের বাংলাদেশের বা মিডল ইস্টের ওদিকের ওয়েদারটা আর কানাডার ওয়েদারের মধ্যে আকাশ জমিন একদম পার্থক্য। বাংলাদেশে তো আপনারা জানেন যে শীতের তাপমাত্রা কত হয়, 15 ডিগ্রিতে গেলেই অনেক ঠান্ডার ফিল হয়, 10 পর্যন্ত গেলে তো সেটা একদম হাড় কাঁপানো শীত। আবার গরমের সময় কিন্তু আমাদের দেশে জাস্ট একটা ফ্যান দিয়েই কিন্তু গরম মোটামুটি চলে যায়। মানে অত তীব্র গরমও হয় না, অত তীব্র ঠান্ডাও হয় না, অত তীব্র বৃষ্টিও হয় না, সবকিছুরই কিন্তু একটা ব্যালেন্স আছে। কিন্তু কানাডার তাপমাত্রা হচ্ছে একদম এক্সট্রিম, মানে এক্সট্রিম।
এখানে যখন আপনার সামার টাইম চলে তখন যেমন এক্সট্রিম গরম লাগে 2 থেকে 3 মাস, আবার এর মধ্যেই বৃষ্টি হয় প্রচন্ড রকম। সো ফার আমি আমার অভিজ্ঞতায় যতটুকু দেখতে পাচ্ছি। আবার এই উইন্টার টাইমে এত বেশি ঠান্ডা যে সেই ঠান্ডাটা আপনার -40-50 পর্যন্ত চলে যায় কিছু কিছু এরিয়াতে। দেশে বসে থেকে যখন আমরা বিদেশিদের স্নো নিয়ে ভিডিও দেখি তখন খুব ভালো লাগে, খুব ফ্যান্টাসি কাজ করে। কিন্তু রিয়েল লাইফে স্নো কিন্তু খুবই কষ্টকর একটা জিনিস, এবং বিশেষ করে যে বাতাসটা হয় বা স্নো স্টর্মের যে ইফেক্টটা সেটা কিন্তু খুবই ভয়াবহ। এবং আপনাকে এতটা মানে প্রপারলি পোশাক পরে প্রস্তুতি নিয়ে বের হতে হবে যেন আপনি যুদ্ধে যাচ্ছেন। মানে যুদ্ধে যাবার যেমন প্রস্তুতি, আপনার ঘর থেকে বের হতে হলে সেরকম প্রস্তুতি নিয়ে বের হতে হবে। এবং আপনি একটু অসাবধান হয়ে গেলে কিন্তু মানে মানুষকে বাঁচানোও কষ্টকর হয়ে যাবে, এবং নানা ধরনের মানে জীবনের এখানে ঝুঁকি আছে, আর কি বলবো। সো লাইফ ওয়েদারের কথা বললে খুবই এক্সট্রিম ওয়েদার। তো আপনি যদি এতটা এক্সট্রিম ওয়েদার সহ্য করার মতো মেন্টালিটি না রাখেন তাহলে কিন্তু কানাডা আপনার জন্য না। আর আরেকটা জিনিস হলো, এই এক্সট্রিম ওয়েদারের আরো কিছু ইফেক্ট আছে। আপনার স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যাবে, অনেক বেশি মানে রাফ হয়ে যাবে, মাথার চুল ঝরে যাবে। ওয়েদারটা এমন যে এত গ্লুমি ফিল হবে যে আপনার শুয়ে থাকতে ভালো লাগবে না, বসে থাকতে ভালো লাগবে না, কাজ করতে ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না। মানে কোনো কিছুতে আপনি লাইফে কোনো মজা খুঁজে পাবেন না। এবং এই রকম একটা ওয়েদারে রান্না করে যে ঘরে খাবেন এটাও অনেক কষ্টকর। কিন্তু আপনাকে নিজে রান্না করে খাওয়া ছাড়া খুব একটা বাইরে কিন্তু খাওয়ার অনেক বেশি অপশন নাই, অপশন খুবই লিমিটেড। সো বাংলাদেশি আমাদের যে খাওয়া দাওয়ার অভ্যাস সেটার সাথে এখানকার খাওয়া দাওয়ার অভ্যাসের তো অনেক পার্থক্য। তো সবকিছু মিলিয়ে কিন্তু এটা খুবই কষ্টকর। বাংলাদেশে শুনলে মনে হয় যে আল্লাহ এটা এমন আর কি, মানিয়ে নেওয়া যাবে, কিন্তু রিয়েলি এটা মানিয়ে নেওয়া কষ্টকর। এবং অনেকেই মানিয়ে নিতে পারে, আবার অনেকেই কিন্তু এখানে ভয়ঙ্কর কষ্ট ভোগ করতে হয় এটা মানিয়ে নিতে না পারার কারণে। আগে যেমন ছিল যে কানাডায় চাকরি পাওয়াটা একটু সহজ ছিল, সহজেই গাড়ি কেনা যেত, সহজেই অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া যেত। কিন্তু এই 2024 সাল 25 সালে এসে কিন্তু আপনি এসেই চাইলেই একটা গাড়ি কিনে ফেলবেন, ভালো অ্যাপার্টমেন্ট নিয়ে ফেলবেন, ভালো চাকরিতে জয়েন করে ফেলবেন, এটা কিন্তু সম্ভব না। কারণ এখন এখন সবকিছুর প্রচন্ড ক্রাইসিস চলছে। তাই আগে মানিয়ে নেওয়াটা যতটা সহজ ছিল, এখন আসলে মানিয়ে নেওয়াটা কিন্তু ততটাই কঠিন হয়ে গেছে। যেহেতু মানে কাজকর্ম নিয়ে কথা বললাম, সেহেতু আরেকটা কথা বলি। কানাডাতে তো আপনার কোনো ঘরের কাজের লোক পাবেন না। সো ইচ অ্যান্ড এভরি ঘরের কাজ আপনাকে নিজেকে করতে হবে, সেটা আপনি ছেলে হন অথবা মেয়ে হন। এবং কোনো ধরনের হেল্পিং হ্যান্ড পাবেন না। আপনার যদি লেখাপড়ার জন্য আসেন আপনার লেখাপড়াও করতে হবে, ঘরের কাজও করতে হবে, রান্না করেও খেতে হবে, আবার বাইরের কাজও করতে হবে। মানে আপনাকে সবকিছু একদম প্রো অ্যাক্টিভ হয়ে করতে হবে, আপনার বিশ্রামের কোনো সুযোগ নেই। আবার আমার নিজের ক্ষেত্রেই বলি, আমি তো এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে এসেছি, কিন্তু আমি যদি একা আসতাম স্টুডেন্ট হিসেবে তাহলে আমার নিজের জন্যই এটা সার্ভাইভ করা খুব কষ্টকর হয়ে যেত। যে লেখাপড়া করে তারপরে এরকম গ্লুমি পরিবেশে ইচ্ছেই হতো না যে ঘরের কোনো কাজ করি বা রান্না বাড়া করি বা কিছু করি বা পড়াশোনা করি। তো আমি যেহেতু ফ্যামিলি সহ এসেছি, এখন ফ্যামিলির একটা পিয়ার প্রেশারই বলেন আর ফ্যামিলির কালচারের জন্য বলেন আমি রান্না বাড়া করি বা একটা মোটামুটি স্বাভাবিক লাইফ লিড করতেছি। কিন্তু এখানে স্বাভাবিক লাইফ লিড করাটা খুবই কঠিন। ঘরের কাজগুলো করতে হয়, এবং ঘরের কাজ গুলো করাটাও বড় কথা না, বড় কথা হলো ওয়েদার এবং গ্লুমি যে মানে ডিপ্রেসিং যে একটা আবহ চারপাশে, বিশেষ করে এই উইন্টার টাইমে বাইরে আপনার চলাফেরা খুবই লিমিটেড। সো এরকম একটা পরিস্থিতিতে মানে ঘরের কাজগুলো করাটা আসলেই কষ্টকর। আপনার ইচ্ছে করবে না কিছু করতে, কিন্তু আপনাকে সবই করতে হবে। সো আপনি যদি এইসব ব্যাপারে খুব প্রোঅ্যাক্টিভ চ্যালেঞ্জিং না হন তাহলে আপনার জন্য কানাডায় আসলে মানে আপনার সুবিধার চাইতে বা লাইফের উন্নতির চাইতে কিন্তু আপনি কষ্টটাই আরো বেশি পাবেন। পাশাপাশি এই যে উইন্টার টাইমে যে স্নো গুলো আপনার বাসার সামনে জমে, আপনি যদি অ্যাপার্টমেন্ট নিতে পারেন তাহলে তো হিসেব আলাদা, কিন্তু আপনি যদি হাউসে থাকেন
তাহলে কিন্তু এই স্নো আপনাকে ক্লিন করতে হবে। তো এটাও একটা কষ্টকর কাজ, এটাও অনেক পরিশ্রম হয়, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে সেটা করতেই হবে। আর আমি তো বলেছি যে এখন হাউজিং ক্রাইসিস চলছে, তো এখন 2024-25 সালে এসে যে আপনি একটা অ্যাপার্টমেন্ট নিয়ে নিবেন, সেটা কিন্তু অতটা আগের মতো আর সহজ না। চাইলেই আপনি নিতে পারবেন না। সো নানা প্রসিডিওর আছে, নানা মানে কাজকর্ম আছে। তো যার কারণে এখন এই 2024, 25, 26 সালে আপনি আসলে কানাডায় আসবেন কিনা সেটা কিন্তু এখন ভেবে দেখার বিষয়। আগের মতো আর জব বা বাসা বা হেলথ কেয়ার বলেন, কোনো কিছুই আর আগের যে সুবিধাগুলো ছিল ওইরকম সুবিধা কিন্তু এখন নেই। এখন সুবিধা অনেক লিমিটেড হয়ে গেছে। আর যারা অনেক আগে থেকে এখানে প্রতিষ্ঠিত হয়ে আছে তাদের লাইফ মোটামুটি সেট, সুতরাং তারা কিন্তু বুঝবে না যে নতুনদের চ্যালেঞ্জগুলো কি। কিন্তু আমি যেমন এই যে 7 মাস হলো এসেছি, এই 7 মাসে আমি যা যা দেখলাম সেটার পরিপ্রেক্ষিতে আপনাদের সাথে যা শেয়ার করছি, যে এখন আর সেই আগের অবস্থা নেই। এখন আপনি আসলে আপনাকে ওই রকম চ্যালেঞ্জিং বিষয়গুলো মাথায় নিয়ে আসতে হবে এবং যথেষ্ট পরিমাণে কষ্ট হবে। ইদানিং আমার কাছে মনে হয় যে আপনি যদি ঠিকঠাক মতো প্রিপারেশন নিতে পারেন, তাহলে আপনি কানাডাতে না এসে আরো অন্য ভালো কোনো কান্ট্রি, ইউরোপের কোনো কান্ট্রি বা মিডল ইস্টের কোনো কান্ট্রি যদি এর চেয়ে চুজ করতে পারেন, প্রফেশন এবং আর্নিং সবকিছু হিসেব করে, সেটা বরঞ্চ আপনার লাইফের জন্য আরেকটু আনন্দদায়ক হবে। এখানে আসলে আপনার লাইফের মানে আনন্দ ব্যাপারটা বা উপভোগ্য ব্যাপারটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং সাফারিংসটা এবং স্ট্রাগলটা অনেক অনেক বেশি বেড়ে যাবে। এখন লাইফ আপনার, রিস্ক আপনার। আপনি কি স্ট্রাগল এবং সাফারিংসের দিকে যাবেন, নাকি লাইফটা আরেকটু কমফোর্টেবলি আপনি উপভোগ করতে চান, সেটা আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নেবেন। তবে আমি এই মুহূর্তে বসে আমার কোনো আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধব কাউকেই আমি ওভাবে সাজেস্ট করব না কানাডায় আসার জন্য। কারণ এখন কানাডার যে মানে অবস্থাটা চলছে, এটা সত্যিই খুব বেশি মানে অনুকূলে নেই। অনেক এজেন্সিগুলোই নানা ধরনের কথা বলছে, নানা চটকদার কথাবার্তা বলে মানুষকে এখনো কানাডায় আনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। একটা কথা মনে রাখবেন যে এখন কানাডায় যারা আপনাকে আসার জন্য উৎসাহিত করছে, তারা মূলত কোনো না কোনো একটা তাদের ব্যক্তিগত স্বার্থ মাথায় রেখেই কথাটা বলছে। সো এটাই হচ্ছে আমার পরামর্শ। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন সেটা আপনি ভেবে দেখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে আরো সাবস্ক্রাইব করতে পারেন এ ধরনের আরো অন্যান্য কন্টেন্টগুলো পেতে হলে। আর সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।